নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ 2রা মে 2025, তাই তো? আজ থেকে ঠিক 4 বছর আগে 2রা মে 2021 এই বাংলার বুকে চারিদিকে আর্তনাদ। ঘড়ির কাঁটা এখন বলছে এখন সময় হয়ে গেছে সেই সময়, যে সময়টা আতঙ্ক আর আতঙ্ক, চারিদিকে আতঙ্ক, চারিদিকে জয় বাংলা বলে সবুজ আবির মেঘে ভাঙচুর আক্রমণ করা, আর একদিকে আর্তনাদ, বাঁচার জন্য ফোন, দাদা আমাদের বাঁচান, কিন্তু ততক্ষণে ফোনের সুইচ অফ। এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কেটে গেছিল 2021 2রা মে, যেটাকে অনেকে ভুলে গেছেন, কিন্তু আমি ভুলতে দেব না। ইতিহাসের পাতা ঘেটে আমি দেখাবো 2021 সেই 2রা মের কালা দিন, যাকে অনেকে বলেন শোক দিবস, আমি বলি প্রতিশোধ নেওয়ার দিবস। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। প্রথমে বলে রাখি আপনাদের, আমি ঠোঁট কাটা মানুষ, যা বলি আনকাট বলি। শত্রু হয়তো বাড়ে, পরও আমি করি না, কারণ আমার হারানোর জন্য কিচ্ছু নেই, আর পাওয়ার আশা আমি করি না। শুরু করি। 2রা মে 2021, অনেকেই ভেবেছিল বিজেপি এখানে ক্ষমতায় আসবে, পরিবর্তন হবে, পরিবর্তনের স্বপ্ন দেখেছিল অনেকে, বিশেষত নিচু তলার বিজেপি কর্মীরা, যারা জান প্রাণ দিয়ে লড়াই লড়েছিল এই সরকারকে ফেলার জন্য। এই সরকার মানে তৃণমূল সরকার, যে একটা সিস্টেম তৈরি করে ফেলেছে, যে সিস্টেমের মধ্যে একদিকে পুলিশ আছে তো অন্যদিকে আছে হার মাত থেকে উন্মাদ হয়ে যাওয়া সেই সমস্ত লোকেরা, যারা অস্ত্র হাতে লুকিয়েছিল। ত্রিলোচন মাহাতোকে মেরে বুঝিয়েছিল যে তারা কি করতে পারে। আর 2021 2রা মের পরে বুঝে গেছিলাম গোটা বাংলা জুড়ে আমরা, যে তৃণমূল জিতলে কি করতে পারে। খেলা হবে, খেলা হবে, সত্যি খেলা হয়েছিল, এবং সেই খেলায় লুটিয়ে পড়েছিল বহু বিজেপি কর্মী। সবচেয়ে প্রথম সবার যার নাম মনে পড়ে তিনি হচ্ছেন অভিজিৎ সরকার। ছোট্ট ভাই আমাদের হারিয়ে গেল পৃথিবী থেকে। বড় কাতর আর্তনাদ ছিল তার। আজকে আমি সেই আর্তনাদটা আপনাদের একটু শোনাচ্ছি, তার সঙ্গে সঙ্গে জানাচ্ছি কেন এদের মরতে হয়েছিল। শুনুন। একের পর এক আমার অফিস, বাড়ি, এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে। অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম, এই দেখুন এর বাচ্চা হয়েছিল 5টা ফুটফুটে। আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম। কলকাতা বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল। কতগুলো কুকুর, নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল। এরা কি মানুষ? আমি জানি না কি করে লাইভ করতে, আমি জানি না। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা। যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে। আমার ঘরদোর সব, গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, এনজিও অফিস ভাঙচুর করে দিয়েছে। শুনলেন এই কাতর আর্তনাদটা, সেদিন হৃদয়কে ভেঙে দিয়েছিল আমার। কাতর আর্তনাদের সঙ্গে এরা হয়তো ফোন করেছিল, কিন্তু সব জায়গায় সুইচ অফ। খুব হাতে গোনা কিছু নেতৃত্ব তারা ফোনের সুইচ অন রেখেছিল। উত্তরবঙ্গের বহু নেতা, আজ যিনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন, জন বার্লা থেকে শুরু করে অনেকের ফোন সুইচ অন ছিল, বাকি সুইচ অফ। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। দিশেহারা বাংলার বিজেপি কর্মীরা, দিশেহারা। তারা ভেবে পাচ্ছে না কি করবে। একদিকে ছিল দিলীপ ঘোষ, মানে তখন সভাপতি, তার সেই উচ্চস্বরে বলা মাটির নিচে পুঁতে দেবো, বুকে পা দিয়ে চলে যাব, মানে সে বিরাট বিপ্লবী কথাবার্তা। কিন্তু তারপর তিনি ছিপ নিয়ে মাছ ধরতে চলে গেছিলেন, আর সুইচ অফ ছিল বলে শোনা যায়। তাই কর্মীরা তাকে পায়নি, কারণ ব্যস্ত তিনি তো, মাছ ধরছিলেন, পুকুরেও মাছ ছিল আর অন্য জায়গাও ছিপ ফেলছিলেন, তো ছিপ ফেলাফেলি তার চলছিল। আর বাংলার বুকে থাকা বিজেপি কর্মীরা মার খাচ্ছিল। অভিজিৎ সরকারের আওয়াজ চেপে গিয়েছিল, কারণ অভিজিৎ সরকারের গলার স্বর শেষ পর্যন্ত পৌঁছায়নি, কারণ বেলেঘাটার বুকে তাকে নির্মমভাবে, নৃশংসভাবে খুন করে দেওয়া হয়েছিল গলায় তার পেঁচিয়ে। বদলা? আরে বদলা মানে আমি বলতে চাই এদের কি শাস্তি হলো?
তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ চলছে। আসলে এই ঘটনাটা যদি আপনি খুলে দেখেন না, তাহলে বুঝে যাবেন যে বাংলার বুকে কিভাবে বার খাওয়ানো হয়েছিল বিজেপি কর্মীদের, বার খাওয়ানো হয়েছিল। আজকে দিলীপ ঘোষ অনেক কথা বলছেন, আমি দেখছিলাম, আমি নিয়ে এসছি, আমি করেছি, আমি 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 এই কর্মীগুলো মৃত্যুর পেছনে দায়ী, তার মানে তিনি তিনি তিনি, তাই না? এই কর্মীগুলো যাদেরকে ভরসা করেছিল তারা ফোনটাকে সুইচ অফ করে রেখেছিল। শুভেন্দু অধিকারী ফোন খোলা ছিল, আমরা জানি সে সময়কার অনেক অডিও রেকর্ড এখনো ভাইরাল হয়ে রয়েছে। আজও দেখছিলাম সব্যসাচী ভট্টাচার্য তিনি কিন্তু তার ফেসবুক হ্যান্ডেলে ছেড়েছেন শুভেন্দু অধিকারী সেদিনের সেই বক্তব্য। কিন্তু বড় বড় নেতা, বড় বড় বাঘ চুপ, ফোন সুইচ অফ করে দিয়েছে। সুইচ অফ করে দিয়ে বিজেপি করা কর্মীদের হাত থেকে বাঁচতে চেয়েছেন। জানে তৃণমূলের কোনো নেতা, কোনো এই হারমাত উন্মাদ এরা তার বাড়িতে ঢুকবে না, কারণ বহু সব সিকিউরিটি আছে, তাই তাদের কিছু হবে না। আর কর্মীরা মার খেয়েছে, মার খেয়েছে, মরে গেছে, ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে তাদের স্বপ্ন। দোকান হয়তো ছিল, দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, বাড়ি ভেঙে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকে ঢুকে মেরেছে, ভাঙচুর করে দিয়েছে। সব ভিডিও তখন ভাইরাল চারিদিকে, যে পারছে যেদিক থেকে পারছে ভিডিও দিচ্ছে। এমনকি এমনও ভিডিও এসছে 2021 দোসরা মের পরে যে তারা বলছে আমরা তো তৃণমূলকে ভোট দিই, দেখো ওই পাড়া থেকে এসে ভেঙে দিয়ে গেল, ধর্মের ভিত্তিতে। সে ভিডিও আছে, খুঁজলে ইন্টারনেটে পেয়ে যাবেন। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পিছনে দায়ী কে ছিল? আজ দিলীপ ঘোষ বলছেন যে তখন যারা এসছিল এখন তো তারা এসছে, সেদিন তাদেরকে নিয়ে এসছিলেন কিন্তু দিলীপ ঘোষ, মনে আছে নিশ্চয়ই, বাইরে থেকে এসছে, তৃণমূল থেকে এসছে, এইসব বলছে যাদের, মানে যেসব বলছে আর কি, তাদেরকে নিয়ে এসে বড়া একদম কি বহাল তবিয়তে বুক ফুলিয়ে সবাইকে জয়েনিং করিয়েছিলেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ ফোনে সুইচ অফ করে দিয়েছিলেন। আমি বলছি না যে সব দোষ দিলীপ ঘোষ, কিন্তু বোঝাচ্ছে লোক যে সব দোষ দিলীপ ঘোষ, কারণ তিনি যে জেলা সভাপতিগুলোকে তৈরি করেছিল সেই জেলা সভাপতিগুলো ফোন সুইচ অফ করে দিয়েছিল ভয়ের চোটে। আসলে দিলীপ ঘোষের দোষ ছিল না, দোষ ছিল তার এই রাজনীতি সম্বন্ধে না জানা একটা মস্তিষ্কের। তিনি জানেনই না যে খেলায় হারও আছে, জিতও আছে, খেলায় জিতও আছে, হারও আছে। হারলে কি করতে হবে তিনি তা জানতেন না, তাই দিশা হয়ে গেছেন তিনি। তিনি ভেবেছিলেন জিতে যাবো, জিতে যাবো, জিতে যাবো। বেলুনে হাওয়া দেওয়া হচ্ছিল, জিতে যাবো, জিতে যাবো, জিতে যাবো। হাওয়ায় ফুলতে 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 যেই মুহূর্তে বেলুন ফেটে গেল, দিলীপ ঘোষের সবকিছু শেষ হয়ে গেল। দিলীপ ঘোষ টুক করে ছিপ নিয়ে চলে গেলেন মাছ ধরতে। দীর্ঘ নিঃশ্বাস বেরোচ্ছে, কারণ ফোনের সুইচ অফ ছিল। আর আমার কাছে ফোন আসছিল, আমার মতো অনেকের কাছে হয়তো ফোন গেছে, দাদা আমাদের বাঁচান। বর্ধমান থেকে এক বোন, ছোট্ট বোন, বারবার ফোন করে আমাকে বলে, জানি না তিনি আজকে কোথায় আছেন, জানি না। পুরুলিয়ার এক প্রান্ত থেকে একটা ছোট্ট বোন, সেও ফোন করেছিল। কত লোকের ফোন এসেছিল, অনেকে ভাববেন না ঢপ মারছি, ঢপ মারছি না। আরে তখন আমার ফোনটা অন থাকতো, অন থাকতো, গালাগালিও খেয়েছি। কে রে তুই তো বলেছিলি বিজেপি জিতবে, এবার কোথায় যাবি, কোথায় বাড়ি তোর বল, মারবো কাটবো। বাড়ির ঠিকানাও বলেছিলাম, দম নেই আসার, কারণ খুব মুশকিল। আসবে কিন্তু ফিরবে কিনা সন্দেহ আছে, আমিও তো ছাড়বো না। তো সেরকম দিন ছিল, সেই দিনগুলো আমরা দেখেছি। দিলীপ ঘোষ সুইচ অফ করে দিয়েছিল। সৌজন্যতা দেখানো দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির কাছে যাচ্ছেন গিয়ে সৌজন্যতা দেখাচ্ছেন, কিন্তু সৌজন্যতা কাকে দেখাবেন? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 2021 দোসরা মে কতগুলো ছেলে মারা গেল, কতগুলো বাড়ি শেষ হয়ে গেল, কতগুলো ব্যবসা তাদের শেষ হয়ে গেল। আজও অনেকে কোমর তুলে দাঁড়াতে পারছে না। আজও হাওড়া গ্রামীণ জেলা এমন এমন জায়গা আছে যেখানে অনেক লোক এখনো বাড়ি ফিরতে পারেনি, দায়িত্ব নিয়ে বলছি, বাড়ি ফিরতে পারেনি, বাড়ি ভেঙে গেছে, গুঁড়িয়ে দিয়েছে, বাড়ি গেছে আরো মেরেছে, ঘরে ফিরতে পারছে না। দাপট এমন আছে, বহু জায়গায় আছে। কাউকে মুছ লেখা দিতে হয়েছিল যে আমি আর করবো না, মাথা ন্যাড়া করে, মাথা ন্যাড়া হয়ে মুছ লেখা দিতে হয়েছিল যে আমি বিজেপি করেছি, ভুল করেছি। মিথ্যে বলছি আমি সব কটা সত্যি কথা বলছি। আজকে আমাদের ফিরে দেখতে হবে, আজকে আমাদের ভাবতে হবে আমাদের কি করতে হবে। সামনে আবার 2026 আসছে। দেখছিলাম আজকে একজন পোস্ট করেছে, সব্যসাচী ভট্টাচার্য, তার কাছে কি একজন লিখে এসছে, হুমকি দিচ্ছে, সরাসরি হুমকি দিচ্ছে যে 26-এ আরো ভয়ঙ্কর খেলা হবে। যে হুমকি দিচ্ছে সে একদমই ওই কি বলবো তৃণমূলের সেই দল, শান্তির দূত তারা।
হুমকি দিচ্ছে আরো ভয়ঙ্কর খেলা হবে। ঠিকই বলেছে তারা, তারা ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে। আর বিজেপি এখানে চিন্তা করছে কি করবে। আজ আর সময় নেই হাতে, কিন্তু 2026 আসতে আর সময় নেই। 2021 দাঁড়িয়ে শপথ নিতে হবে। কে প্রেসিডেন্ট হচ্ছে, কে কি আছে দেখে দরকার নেই, সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে। এখন জিততে হবে, যে করে হোক ক্ষমতার বদল করতে হবে, না হয়তো 2021 যে হয়েছিল ঘটনা, তাদের আত্মার কোনোদিন শান্তি পাবে না। এই যে দিলীপ ঘোষ আজকে রাস্তায় বেরিয়ে অন্য কথা বলছে, মাঝে মাঝে হাঁটছে আর প্রেসের সামনে বড় বড় কথা বলছেন, কুণাল ঘোষ তাকে গার্ড করছে বা তৃণমূলের লোকেরা তাকে গার্ড করছে, এগুলো করে আলটিমেটলি কিচ্ছু হবে না। আলটিমেটলি দিলীপ ঘোষের মতো লোকেরা আজ হয়তো এখানে আছে, কাল ওখানে চলে যেতে পারে। ওসব সংঘের কার্যকর্তা বলে কোনো লাভ নেই। কারণ আমি আবারও বলছি, গতকালও বলেছিলাম, আজও বলছি, অমল চ্যাটার্জিও ছিলেন সংঘের কার্যকর্তা, কিন্তু তিনি কংগ্রেসে গেছিলেন এবং কি জন্য গেছিলেন জানেন? আজ তিনি কোথাও নেই। দিলীপ ঘোষ এখন সংঘের একজন স্বয়ংসেবক হিসেবে থাকতে পারেন, কিন্তু সংঘের কোনো দায়িত্বে নেই। বিজেপির একজন কর্মী, কিন্তু বিজেপির কোনো দায়িত্বে নেই। একজন এক্স এমপি, এক্স প্রেসিডেন্ট, রাজ্য প্রেসিডেন্ট, এক্স এমএলএ, তিনি কিন্তু কিচ্ছু না দলের। তাই তার কথায় উত্তর দেওয়া আমার মনে হয় বিজেপির কোনো রাজ্য নেতার উচিত নয়। তার কথা উত্তর দেবেন না, ভুলে যান তাকে, ছেড়ে দিন, ইগনোর করুন তাকে। আর তার যে সমস্ত সিকিউরিটি আছে তুলে নেওয়া দরকার আছে। জানি না এখন কেন্দ্র সরকার কি ভাবছে, কেন্দ্রে বিজেপি কি ভাবছে জানি না, উচিত এদেরকে তুলে দেওয়া, কারণ অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ। দিলীপ ঘোষ এখন কোনো দায়িত্ব নেই, দিলীপ ঘোষের এখন কোনো সিকিউরিটি দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আর তিনি যেভাবে সম্বন্ধ বা সৌজন্যতা দেখাচ্ছেন, তাতে দিলীপ ঘোষের উপর তৃণমূলের লোকেরা কেউ আক্রমণ করবে না। কারণ বারমুটা পড়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাশে বসে কথা বলতে একটু দ্বিধা করেননি। আমি বীর হিন্দু, কিন্তু বললেও তাকে ওই ফিরাদ হাকিমের পাশে বসতে আমরা দেখে কোনোদিন ভাবিনি যে ফিরাদ হাকিম তাকে খারাপ ভেবেছে বলে, কিচ্ছু ভাবেন না তাকে। অর্থাৎ তার কোনো বিপদ আর নেই। দিলীপ ঘোষের কোনো বিপদই নেই, কোনো বিপদ নেই। বিপদ যাদের আছে তারা হচ্ছে গ্রাউন্ড লেভেলে থাকা আসল কর্মীরা, যারা হচ্ছে দল। সেই দলগুলোকে আজকে তুলতে হবে। আজকে সিকিউরিটি দিলীপ ঘোষের হাত থেকে সরিয়ে দেওয়া উচিত, তাহলে দিলীপ ঘোষ তার অরিজিনাল জায়গায় ফিরে যাবে। একজন স্বয়ংসেবক, তো স্বয়ংসেবকের মৃত্যুর ভয় থাকে না, তাই তো? একজন সংঘের কার্যকর্তা স্বয়ংসেবক, তো মৃত্যু ভয় থাকে না। সে জানে তেনা বৈভব অমর রহে মাহাম দিন চার রহে না রহে। তো দিলীপ দা তাই ভাবেন তো? দিলীপ দার হয়ে যারা আজকে লড়ছে, এই ফিল্ডে দেখছি অনেকে নেমে পড়েছে। মনে রাখবেন, দিলীপ ঘোষ চলে গেলে যেখানেই যান, বসে যাই হোক, আর কিন্তু কারোর ফিউচার থাকবে না। এই লড়াই করতে করতে দিলীপ ঘোষকে মানে গার্ড দিতে দিতে বিজেপির নেতাদের নামে বদনাম করতে করতে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে বিজেপি হয়তো জিতবে না, জিত আপনাদের অবস্থা কিন্তু খারাপ হবে। বাংলার মানুষ সব দেখছে। তাই আজকের দিনে শপথ নিন। 2021 দোসরা মে যা হয়েছে, ফোন সুইচ অফ করা নেতাগুলোকে ভুলে যান। যারা সুইচ অফ করে দিয়েছিল তারা গদ্দার। যারা ফোনে সুইচ অফ করে দিয়েছিল, যারা ফোনে সুইচ অন রেখেছিল, তাদের সাথে থাকুন। তারা আপনাকে ছেড়ে যাবে না, তাদেরকে মনে রাখুন। যারা আজকে আপনার বিপদের পাশে আছে, তারাই আপনার আসল লোক, এটাকে ভুলে যাবেন না। বলছি আমি, সবাই আছে তোমার পাশে, সবাই আছে তোমার পাশে। বিপদে পড়লে যখন পাশে থাকবে না, তখন সে আপনার বন্ধু নয়। আজ আপনাকে একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন। আপনার বাড়ির পাশে নতুন একজন লোক এসছে, মন দিয়ে শুনবেন আমার কথা, কিন্তু আপনি বুঝে যাবেন কি বলতে চাইছি। আপনার বাড়ির পাশে নতুন একজন এসছে, আর আপনার বাড়ির পাশে বহুদিন থেকে অনেক লোক আছে। একদিন আপনি বিপদে পড়লেন, আপনি আপনার পাশে থাকা বহু লোক, যেগুলো পুরনো লোক, যাদের সঙ্গে এতদিন ধরে আত্মীয়তা করেছেন, তারা আপনার পাশে এলো না, কিন্তু বিপদে নতুন যে এসছে সে ঝাঁপিয়ে পড়লো আপনার জন্য। আপনি কার হয়ে কথা বলবেন? সেই প্রতিবেশী যখন আপনার পাশে বিপদের দিনে এলো, আপনি কাদেরকে আপন ভাববেন, কাকে আপন ভাববেন? এতদিন ধরে যে ছিল আপনার সঙ্গে সে আপন, নাকি যে নতুন এসছে কিন্তু আপনার বিপদে ঝাঁপিয়ে পড়েছে সে আপন? আরে বিপদে যে পাশে থাকে সেই হচ্ছে বন্ধু, বিপদে যে থাকে না সে বন্ধু নয়। যে বন্ধু সারা জীবন আপনার সঙ্গে ছিল, কিন্তু বিপদে আপনার যখন বিপদ শুনেছে সুইচ অফ করে দিয়েছে, সে আপনার বন্ধু হতে পারে না, সে আপনার বন্ধু নয়। আর আজকে যারা ভাবছেন সেদিন সুইচ অফ করে দিয়েছিল, তো কি হয়েছে? আমার তো তার নিচে থাকতে হবে, সে থাকলে আমি থাকবো, ভুল করছেন। সেদিন সে সুইচ অফ করেছিল, সেদিন আপনার কথাও সে ভাবেনি। যারা সুইচ অফ করেছিলেন তাদের কথা বলছি, যারা অনেকেই সুইচ অফ করেছিল, তারা আপনার হতে পারে না। বিপদের দিনে যে আপনার ফোন নেয় না, ধরে না, সুইচ অফ করে পালিয়ে যায়, সে আপনার লোক নয়। যে ফোন ধরে, যে পাশে থাকে, সেই আপনার লোক। তাকে আঁকড়ে ধরে এগিয়ে চলুন। এই লড়াই লড়তে হবে আপনাদের, পরিবর্তন আনতে হবে। যদি না আনেন, দেখুন আমার কিছু যায় আসে না। আমি বলি না আমার কিচ্ছু যায় আসে না, ওই বিশ্বাস করি আমি।
আমি বলি না বুকবাজি, আমি সঙ্গের অমুক, আমি সঙ্গের তমুক, শুধু আমি এটা বিশ্বাস করি, তেরা বৈভব অমর রহে মা, হাম দিন চার রহে না রহে, কিচ্ছু যায় আসে না আমার, কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনাদের যায় আসে, আপনার ছেলে আছে, বউ আছে, বাচ্চা আছে, কাচ্চা আছে, সব আছে, তাদের নিয়ে ভাবুন। থাকবেন ভালোভাবে? এখনই বলছে খেলা ভয়ঙ্কর হবে, সত্যি ভয়ঙ্কর খেলা হবে যদি বিজেপি হেরে যায়। তো এখন থেকে একত্রিত হয়ে লড়াই লড়ুন। দিলীপ ঘোষের কথা ভুলে যান, যিনি চলে গেছেন চলে গেছেন, চলে গেছেন মানে এই অর্থে বলছি তিনি যখন বেরিয়ে গেছেন, কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে তার কাছে কি সৌজন্যতা দেখাতে হবে, তিনি সৌজন্যতা মারাক, তার সৌজন্যতা মারানোর ব্যক্তিগত অধিকার আছে। তিনি বিজেপির কোনো রাজ্যের দায়িত্বে নেই, কোনো সেন্ট্রালের দায়িত্বে নেই, কোনো সংঘের দায়িত্বে নেই, কোনো দায়িত্বে তিনি নেই। একটা ব্যক্তিগত জীবনে একটা লোক কোথায় যাবে না যাবে তার ব্যাপার, ছেড়ে দিন তার কথা, ভুলে যান দিলীপ ঘোষ বলে কেউ ছিল, এবং তার সঙ্গে সঙ্গে লড়াই লড়ুন। একজন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ছিল, এইটুকু মনে রাখবেন, ব্যাস, আর কিছু নেই ক্ষমতা। আর বিজেপিকে জেতানোর চেষ্টা করুন। আজকের দিনে শপথ নিন যে আমাদের জেতাতে হবে বিজেপিকে। বিজেপি জিতলে তবেই কিন্তু এই রাজ্য পরিবর্তন হবে, এবং হলে মানুষ বাঁচবে। সিপিএমও করতে পারবে মনের সুখে, কংগ্রেসও করবে মনের সুখে, সবাই মনের সুখে করবে। এই দলটা তৃণমূল কাউকে মনের সুখে রাজনীতি করতে দেবে না। ভাববেন আমার কথা, যদি মনে হয় আমি ভুল বলেছি জানাবেন। আপনারও অধিকার রয়েছে আমাকে কিছু বলার, ছাড়বেন না। কথা বলবেন, স্পষ্ট বলবেন, দম রেখে বলবেন। আমি যেরকম বলি দম রেখে, যা হবে দেখা যাবে। আপনিও বলবেন যা হবে দেখা যাবে। বলে দিন আপনার কি মনে হচ্ছে, আমি ভুল বললে বলবেন। বাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা। খুব ভালো থাকুন। যদি মনে হয় যে আমি ঠিক বলেছি, ভিডিওটাকে শেয়ার করবেন। যদি মনে হয় ভুল বলেছি, সেটাও জানাবেন। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলো আপনার, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনি জানাবেন আপনি কি ভাবছেন। আসে এখনকার মতো, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।